অনেক সময় আগেকার কথা, প্রতাপপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা প্রতাপচন্দ্র। সে খুবই দয়ালু এবং সৎ ছিল। রাজা প্রতাপচন্দ্রের কন্যা মণিমালা খুবই সুন্দর ছিল। মণিমালার সৌন্দর্যের কথা আশেপাশের রাজ্যে ছড়িয়েছিল। একদিন রাজা প্রতাপচন্দ্র তার অর্ধাঙ্গিনীকে বলে ওঠে, রূপকথা, আমাদের পুত্রী এখন বিবাহের যোগ্য হয়ে উঠেছে। আপনি একদম ঠিক বলেছেন। মণিমালার সৌন্দর্যের কথা আশেপাশের রাজ্যেও ছড়িয়ে পড়েছে। রূপকথা, আমি আমার পুত্রীর বিয়ে কোনো মহৎ ও সৎ সুন্দর রাজকুমারের সাথে দেব, আর তাদের বিয়ে এত বড় করে দেব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এই বিয়ের কথা মনে রাখবে। আমার মনে হয় একবার মণিমালার কাছেও জিজ্ঞাসা করে নেওয়া উচিত। তুমি বলতে কি চাচ্ছ রূপকথা? এটাই বলতে চাচ্ছি মহারাজ, যে আমাদের পুত্রী মণিমালা কোন রাজ্য আর কোন রাজ্যের রাজকুমারের সাথেই বিবাহ করতে চাচ্ছে। তুমি একদম ঠিক বলেছ রূপকথা। আমি এখনই যাব, এখনই গিয়ে আমার পুত্রীকে জিজ্ঞাসা করব। এটা বলেই রাজা প্রতাপচন্দ্র রাজকুমারী মণিমালার কক্ষের দিকে চলে যায় এবং মণিমালাকে বলে ওঠে, মণিমালা, এখন তুমি বিবাহের জন্য প্রস্তুত। তোমার মনে যদি কোনো রাজকুমার থাকে তাহলে তুমি নিঃসন্দেহে আমায় বলতে পারো, আমি কোনো আপত্তি করব না। নিজের পিতার কথা শুনে রাজকুমারী লজ্জা পায় এবং তখনই বলে ওঠে, পিতাশ্রী, আপনি যার সাথে আমার বিবাহ ঠিক করবেন আমি তার সাথেই বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত পুত্রী? পিতাশ্রী, আমি বিবাহ তার সাথেই করব যে নিজের চোখে জাদুই নীলনগরকে দেখেছে। রাজা বিক্রম খুবই আশ্চর্য হয়ে যায়। এ তুমি কেমন কথা বলছো রাজকুমারী? এই রকম নগরের কথা তো আমিও শুনিনি আজ পর্যন্ত। পিতাশ্রী, আমি কিছু সময় ধরে আমার স্বপ্নে জাদুই নীলনগরকে দেখছি। সেই রাজ্য খুবই সুন্দর। যখনই আমি নিজেকে নীলনগর রাজ্যে পাই আমার মনে হয় স্বপ্নটা একদমই সত্য। আর আমার বিশ্বাস আছে এই রকম নীলনগর অবশ্যই বিশ্বে কোথাও না কোথাও আছে। আমি তোমার স্বপ্নকে সম্মান করি রাজকুমারী মণিমালা, কিন্তু যদি এই রকম নীলনগর বাস্তবে না থাকে তাহলে কি তুমি কখনোই বিবাহ করবে না পুত্রী? নিজের পিতার কথা শুনে রাজকুমারী অটলভাবে বলে ওঠে, না পিতাশ্রী, তাহলে আমি কখনোই বিবাহ করব না। আমি বিবাহ তার সাথেই করব যে ওই জাদুই নীলনগরীকে দেখেছে, এবার সে কোনো রাজকুমার হোক বা কোনো সাধারণ মানুষ। নিজের পুত্রীর কথা শুনে রাজা প্রতাপ মণিমালার কক্ষ থেকে চলে আসে, কারণ সে জানত রাজকুমারী মণিমালা খুবই জেদি প্রকৃতির ছিল। এরপর রাজা নিজের মন্ত্রী রামচন্দ্রের কাছে গিয়ে বলে ওঠে, তুমি তো জানো মন্ত্রী, রাজকুমারী মণিমালা কতটা জেদি প্রকৃতির। এটা তো পুরো রাজ্যই জানে মহারাজ। তাহলে যাও, গিয়ে আশেপাশের রাজ্যর কাছে সন্দেশ পাঠাও, আর আমাদের রাজ্যেরও সাধারণ মানুষের ভিতরে প্রচার করে দাও যে জাদুই নীলনগরীকে দেখেছে সে সোজা আমার মহলে চলে আসতে। আমি আমার পুত্রীর বিবাহ তার সাথেই দেব তাহলে। মহারাজ, আমার মনে হচ্ছে রাজকুমারীর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। নিজের মুখে লাগাম দাও রাজচন্দ্র। তুমি খুব ভালো করেই জানো আমার স্ত্রীর বহু বছর ধরেই কোনো সন্তান হচ্ছিল না। তারপর রাজকুমারী মণিমালাকে একটা সাধু আমাকে দান করেছিল। যখন রাজকুমারী মণিমালা ছোট ছিল তখন থেকেই তার সব জেদ আমি পূরণ করতে এসেছি। আমি তার এই জেদও পূরণ করব। আমি ওর চোখে জল দেখতে পারবো না। রাজা প্রতাপচন্দ্রের আদেশ শুনে ঠিক তার মতোই সব কিছু করে। কিছুদিনের ভিতরেই এই খবর আশেপাশে রাজ্য আর প্রতি গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো রাজকুমারী এই বিচিত্র নীলনগরের কথা শোনেনি। তাই প্রত্যেক রাজকুমারই এর জন্য হতাশ হয়। রাজা প্রতাপচন্দ্রের রাজ্যেও এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রতাপপুর রাজ্যেই রূপচন্দ্র নামে এক সুন্দর ব্যবসায়ী
বসবাস করত। রূপচন্দ্র অন্য গ্রাম থেকে নিজের বাড়ি আসা মাত্রই তার মাতার রূপমণি বলে ওঠে, আগে তো তুই যখন ব্যবসার কাজে এই রাজ্য থেকে বাইরে যেতিস তো কিছুদিনের ভিতরেই চলে আসতিস, কিন্তু এখন তো তোর ফিরতে কত মাস চলে যায়। মা, ব্যবসাটা ধীরে ধীরে বাড়ছে, তাই আমি চাই আমার পিতার ব্যবসাটা দেশ নয় বিদেশেও বিস্তার করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই পুরো তোর পিতার মতোই হয়েছিস। আর আমি না নিজে আর একা সামলাতে পারছি না এই বাড়ি। আরে মা, চিন্তা কেন করছো? আমি একটা কাজের মেয়ে রেখে দেবো, তাই কি হয়েছে? আরে পাগল, আমার কথার মানে হলো তুই একটা বিবাহ কর, বিয়ে করে বৌমাকে নিয়ে আয়। বৌমা আসলে তার সাথে দুটো কথা বললে একসাথে থাকলেই আমার মন ভরে যাবে। আচ্ছা মা, আমি যখন রাজ্যে ঢুকলাম তখন একটা অদ্ভুত খবর শুনলাম। আমি শুনলাম রাজা প্রতাপচন্দ্রের পুত্রী মণিমালা একটা শর্ত রেখেছে। শর্ত এটা যে যে জাদুই নীলনগরীকে দেখেছে রাজকুমারী মণিমালা শুধু তাকেই বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম সঠিক শুনেছিস। আমি জানতাম না রাজা প্রতাপচন্দ্রের পুত্রী এতটা মূর্খ স্ত্রী, কারণ এরকম রাজ্য তো নেই, ওকে জীবন ভরেই কুমারী থাকতে হবে, দেখিস তুই। হ্যাঁ মা, আমিও এটাই বলতে চাইছি। যতক্ষণ এইরকম রাজ্য নেই তাহলে না হয় আমি রাজকুমারী মণিমালার সাথে বিবাহ করে নিই। আমি তাকে বলে দেবনি যে আমি জাদুই নীলনগরীকে দেখেছি। এটা শুনে রূপকথা ভয় পেয়ে গেল এবং তক্ষুনি বলে উঠল, কিন্তু পুত্র, এটা তো বিশ্বাসঘাতকতা। আরে মা, কোনো বিশ্বাসঘাতকতা না, এর জন্য তো তোমার রাজকুমারী বৌমাও পেয়ে যাবে, তাই না? আর এমনিও রাজকুমারী মণিমালার সৌন্দর্যের কথা অনেক শুনেছি। পরের দিন সকালে রূপচন্দ্র মহলে গিয়ে একটা সেনাপতিকে বলে ওঠে, মহারাজ প্রতাপচন্দ্রকে গিয়ে বলো আমি জাদুই নীলনগরীকে দেখেছি। এটা শুনে ওই সৈনিক তাড়াতাড়ি গিয়ে মহারাজের কাছে গিয়ে বলে ওঠে, মহারাজ, বাইরে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, বলছে সে কিনা জাদুকরি নীলনগরী দেখেছে। এটা শুনে রাজা প্রতাপচন্দ্র ও তার পুত্রী মণিমালা খুবই আশ্চর্য হয়ে যায়। আর রাজামশাই বলে ওঠে, তুমি যাও, তাড়াতাড়ি ওই যুবককে এখানে ডেকে নিয়ে আসো। কিছু সময় পরেই রূপচন্দ্র রাজকুমারী মণিমালা ও রাজা প্রতাপচন্দ্রের সামনে এসে উপস্থিত হয় এবং রাজকুমারী মণিমালা জিজ্ঞাসা করে ওঠে, তুমি কি সত্যিই জাদুই নীলনগরীকে দেখেছো? হ্যাঁ রাজকুমারী মণিমালা, আমি ওই নগরীকে নিজের চোখে দেখেছি। তাহলে আমাকে ওই নগরীর বর্ণনা দাও। রাজকুমারী মণিমালা, আসলে ওই রাজ্য দেখতে একদমই নীল, আর চারিপাশের সব কিছু শুধুই নীল আর নীল। এটা শুনে রাজকুমারী রেগে বলে ওঠে, তুমি একটা মিথ্যাবাদী লোক। জাদুই নীলনগরী এমন না, আর সত্য এটাই, নীলনগর শুধু নামেই নীল। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও যুবক, না হলে আমি তোমার ধর থেকে তোমার মাথাটাই আলাদা করে দেব। তারপরে রূপচন্দ্র মহলের বাইরে এসে নিজেই বলে ওঠে, আজ তো প্রচুর অপমান হলাম। যদি এই কথা মা শোনে তাহলে আমার ব্যাপারে কি ভাববে? আর যদি এটা অন্য কেউ জেনে যায় তাহলে সারা রাজ্যের লোক আমার উপর হাসবে। এবার কথাটা আমার আত্মসম্মানের। এবার যাই হোক না কেন আমি জাদুই নীলনগর দেখেই আসব, আর রাজকুমারী মণিমালাকেও নিজের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে যাব। এর জন্য আমাকে গভীর জঙ্গলে সেই সাধু মহারাজের সাহায্য নিতে হবে, যার কথা প্রায় দিনই আমার মা বলে ওঠে। এটা বলেই রূপচন্দ্র নিজের ঘোড়ায় বসে গভীর জঙ্গলের দিকে চলে যেতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পর যখন ক্লান্ত হয়ে যায় তখন নিজেই বলে ওঠে, ওই সাধু মহারাজ কোথায় আছে? আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না। তখনই রূপচন্দ্রের চোখ একটা বড় বৃক্ষের নিচে যায়, যেখানে একজন সাধু বসেছিল। তারপর রূপচন্দ্র সে সাধুর কাছে যায়। তখন সাধু
রূপচন্দ্রকে দেখে বলে ওঠে। তোমাকে দেখে তো কোনো ব্যবসায়ী লোক মনে হচ্ছে, তা তোমার এই জঙ্গলে কি এমন কাজ আছে? রূপচন্দ্র সাধু মহারাজকে সব ঘটনা খুলে বলে। সাধু মহারাজ, আমি শুধু ওই জাদুই নীলনগরীর খোঁজ পেতে চাই। আপনি আমাকে দয়া করে বলুন কোথায় গেলে আমি তার খোঁজ পাবো। এটা শুনে সাধু মহারাজ খুবই অবাক হয়ে যায় এবং বলে ওঠে। এই রকম নগরের কথা আমি তো কখনোই শুনিনি। তাহলে আমি কিভাবে বলবো যে এই বিশ্বে কোথায় আছে? আমার মনে হয় রাজকুমারীর বিয়ে করার ইচ্ছা নেই, তাই এমন অদ্ভুত শর্ত রেখেছে। না বাবা, আমি রাজকুমারীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে সত্য বলছে। তার চোখে মুখে তা প্রকাশ হচ্ছিল। আমারও বিশ্বাস আছে এই বিশ্বে কোথাও না কোথাও অবশ্যই নীলনগর আছে। রূপচন্দ্রের কথা শুনে সাধু বাবা খুব ভেবেচিন্তে বলে উঠল। এই জঙ্গলের ভিতরেই একটা মায়াবী জঙ্গল আছে। অনেকেই বলে ওই জঙ্গলে মায়াবী প্রাণী থাকে যারা মানুষের মতোই কথা বলে। ওই মায়াবী জঙ্গলেই একজন সাধু থাকে। যদি কেউ জাদুই নীলনগরের খোঁজ দিতে পারে তো শুধু ওই সাধুই বলতে পারবে। কিন্তু তোমাকে একটা কথা বলি, ওই মায়াবী জঙ্গলে আজ পর্যন্ত যারা গেছে তারা কেউ জীবিত ফেরেনি। কথা আমার আত্মসম্মানের বাবা, আর আমার আত্মসম্মানের জন্য বড় থেকে বড় কঠিনায়ও আমি পার করার জন্য প্রস্তুত। যদি আমি জাদুই নীলনগরের খোঁজ ওই মায়াবী জঙ্গলে পাই তাহলে আমি আমার প্রাণ হাতে নিয়ে হলেও অবশ্যই যাব বাবা। এটা বলেই রূপচন্দ্র নিজের ঘোড়ায় চড়ে মায়াবী জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। রূপচন্দ্র অনেক সময় ধরেই খুঁজতে থাকে, কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটা বৃক্ষের নিচে নিজের ঘোড়া দাঁড় করায়। তখনই তার নজর একটা সুন্দর হরিণের উপরে পড়ে। রূপচন্দ্র দেখল একটা লম্বার কালো সাপ হরিণকে কামড়াতে যাচ্ছিল। এটা দেখে রূপচন্দ্রের খুবই দয়া হলো, তাই তাড়াতাড়ি করে একটা লাঠি উঠিয়ে নিল। সাপটিকে মারার জন্য যেই রূপচন্দ্র সাপটিকে মারতে যাবে তখনই ওই সাপটি মানুষের মতন করে কথা বলে এবং রূপচন্দ্রকে বলে ওঠে। তুমি আমাকে মারতে পারবে না। যদি তুমি আমায় মারো তাহলে তুমি নিজেও মরে যাবে। সাপটি মানুষের মতো কথা বলছে দেখে রূপচন্দ্র খুবই ভয় পেয়ে যায় এবং বলে ওঠে। তুমি তো একটা সাপ, তাহলে তুমি মানুষের মতন করে কিভাবে কথা বলতে পারছো? তুমি মায়াবী জঙ্গলের ভিতরে আছো, এটা ভুলে যেও না। তারপরে রূপচন্দ্র নিজের মনে মনে বলে উঠল। বুঝতে পারলাম, সাধু মহারাজ তাহলে সত্যিই বলছিল এই জঙ্গল সত্যিই জাদুই। তুমি এই হরিণটিকে ছেড়ে দাও। না, আমি এই হরিণটিকে ছাড়বো না। তুমি যদি চাও তাহলে আমি একটা শর্তেই ছাড়তে পারি। কেমন শর্ত? আমি এই হরিণটির বদলে তোমাকে কামড়াবো। এবার ভেবে দেখো তুমি কি করবে। কথাটি শুনে রূপচন্দ্র ভাবনায় পড়ে গেল এবং বলে উঠল। মা বলে মানুষের জীবন যদি কোনো প্রাণী বা কোনো মানুষের কাজে আসে তাহলে এটা তার জন্য অনেক বড় কথা। রূপচন্দ্রের এটা বলতেই ওই সাপটি রং বেরঙের আলোর সাথে একটা সাধুতে রূপান্তরিত হয়। এটা দেখে রূপচন্দ্র আশ্চর্য হয়ে যায়। সাধু তখন রূপচন্দ্রকে দেখে বলে ওঠে। না জানি এখানে কত মানুষ এসেছে, কিন্তু এই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারেনি আর মারা গেছে। তুমিই প্রথম মানুষ যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। বলো যুবক, তুমি এখানে কেন এসেছো? রূপচন্দ্র সাধু মহারাজকে সব কথা খুলে বলে। সাধু বাবা, আমি ওই জাদুই নীলনগরের খোঁজ পেতে চাই। সাধু বাবা রহস্যময়ীভাবে রূপচন্দ্রকে বলে ওঠে। এটা একটা মায়াবী বন। এই বনের একদম ভিতরে চলে যাও, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, নিজের পা যেখানে রাখবে দেখে শুনে রাখবে। এখানের মাটি কখন নদী হয়ে যায় আর নদী কখন মাটি হয়ে যায় তা কেউ বুঝতে পারে না। আর হ্যাঁ, তোমাকে এর আগে থেকে একাই যেতে হবে। তোমার ঘোড়া এর আগে যেতে পারবে না, তাই সাবধানে যাবে। আমার আশীর্বাদ সবসময় থাকবে তোমার সাথে।
রূপচন্দ্র সাধুর আশীর্বাদ নিয়ে হেঁটেই এগিয়ে যেতে থাকে। রূপচন্দ্র জঙ্গলে ঘুরছিল, কিন্তু আচমকা ও ডুবতে লাগলো। রূপচন্দ্র যখনই নিজের নজর নিচে নামালো, তখন দেখলো সে একটা নদীতে ছিল। রূপচন্দ্র বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে নদীর জল সর্বশক্তি দিয়ে রূপচন্দ্রকে ডুবিয়ে দেয়। রূপচন্দ্র নদীতেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরক্ষণেই যখন রূপচন্দ্রের চোখ খুলল, সে নিজেকে একটা খুব সুন্দর জায়গায় পায়, যেখানে দুজন সৈন্য দাঁড়িয়েছিল, যারা দেখতে প্রাণীর মতো কিন্তু দাঁড়িয়েছিল মানুষের মতন। ওর ভিতরেরই একটা সৈন্য রূপচন্দ্রকে দেখে বলে ওঠে, তুমি তো কোনো মানুষ, তুমি এই জাদুই নীলনগরীতে কিভাবে আসলে? তখনই প্রথম সৈনিক দ্বিতীয় সৈনিককে বলে ওঠে, চলো একে মহারাজের কাছে নিয়ে যাই। দুজন সৈন্য রূপচন্দ্রকে নিয়ে একটা খুব সুন্দর মহলে নিয়ে গেল। মহলের ভিতরে মানুষের মতন দেখতে একজন রাজা দাঁড়িয়েছিল, যে রূপচন্দ্রকে দেখে আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, তুমি তো একটা মানুষ, তাহলে তুমি এই জাদুই নীলনগরীতে কিভাবে আসলে? মহারাজ, আমি নদীতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু যখনই আমার চোখ খুলি তখন এইখানেই আমি নিজেকে পাই। এটা শুনে রাজা রহস্যময়ীভাবে রূপচন্দ্রকে বলে ওঠে, তুমি যে নদীটির কথা বলছো সেটা পৃথিবীতে থাকে, কিন্তু তুমি এখন জাদুই নীলনগরে আছো, যেটা পৃথিবীতে নেই। এটা একটা অন্য দুনিয়া। এটার কথা শুধু কিছু সাধু মহারাজই জানে। আমরা তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি মানুষ। তুমিই সেই ব্যক্তি যে আমার পুত্রীকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। আমি নিজের পুত্রীকে দেখেছি বহু বছর আগে। এটা শুনে রূপচন্দ্র খুবই আশ্চর্য হয়ে যায়। তখনই তার নজর মহলের একটা খুব সুন্দর মূর্তির ওপরে পড়ে। রূপচন্দ্র ওই মূর্তিটিকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। এটা তো রাজকুমারী মণিমালার মতো দেখতে। এটা বলেই রূপচন্দ্র ওই মূর্তিটির কাছে চলে আসে। তখনই ওই মূর্তিটিকে স্পর্শ করে। আচমকা সে অজ্ঞান হয়ে যায়। যখন ওর চোখ খোলে, নিজেকে প্রতাপচন্দ্র রাজার মহলের বাইরে পায়। এটা দেখে রূপচন্দ্র পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। আচ্ছা, আমি যে স্বপ্ন দেখেছি সেটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তবতা? না না, ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। কারণ যখনই আমি মূর্তিটিকে ছুঁই, আমি তখনই অজ্ঞান হয়ে গেছিলাম। তখনই রূপচন্দ্র মহলের বাইরে থাকা দাঁড়িয়ে সৈনিককে বলে ওঠে, শোনো, আমি ওই জাদুই নীলনগরীকে দেখেছি। তার কিছুক্ষণ পরেই রূপচন্দ্র রাজা প্রতাপচন্দ্র ও রাজকুমারী মণিমালার সামনে উপস্থিত হয়। তখনই রাজা বলে ওঠে, তুমি সেই না যাকে আমি আমার মহল থেকে বাইরে বের করে দিয়েছিলাম? মনে হচ্ছে তুমি আবার মিথ্যা কথা বলে আমার সাথে বিবাহ করতে এসেছো। না রাজকুমারী মণিমালা, প্রথমবার আমি সত্যিই মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু এইবার আমি সত্য কথা বলছি। আমি সত্যিই ওই জাদুই নীলনগরীকে দেখে আসছি। তাহলে আমাকে ওই নীলনগরের বর্ণনা দাও। রাজকুমারী মণিমালা, সেখানকার মহারাজা একদম মানুষের মতন, কিন্তু ওখানকার বসবাসকারীরা অর্ধেক মানুষ আর অর্ধেক প্রাণী। কিন্তু তারা মানুষের মতোই কথা বলে আর মানুষের মতোই হাঁটে, কিন্তু দেখতে একদম প্রাণীদের মতো। এটা শুনে রাজকুমারী মণিমালা খুবই আশ্চর্য হয়ে যায় এবং নিজের পিতাশ্রীর দিকে তাকিয়ে বলে ওঠে, পিতাশ্রী, আমার নীলনগরীতে ফিরে যাওয়ার সময় যে চলে এসেছে। এ তুমি কি বলছো রাজকুমারী মণিমালা? পিতাশ্রী, যে সত্যকে আপনি আমার থেকে লুকিয়েছেন, সেই সত্য আমি জেনে গেছি। আমি জানি আমি আপনার পুত্রী না, কিন্তু আপনি এটাও জানেন না যে আমি এই প্রতাপপুর রাজ্যের রাজকুমারী না, আমি জাদুই নীলনগরের রাজকুমারী। রাজকুমারী মণিমালার এটা বলতে না বলতেই সেখানে রং বেরঙের আলোর সাথে একটা সাধু এসে উপস্থিত হয়। সেই সাধু সেই যিনি রাজাকে বহু বছর আগে রাজকুমারীকে দান করেছিল। সাধুকে দেখে রাজা প্রতাপচন্দ্র পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। তখনই সাধু বাবা
রহস্যময়ীভাবে রাজা প্রতাপচন্দ্রকে বলে ওঠে। তোমার পুত্রী সত্য কথাই বলছে রাজা। আমি এখনো কিছুই বুঝতে পারছি না। আমার যতদূর মনে পড়ছে তাতে রাজকুমারী মণিমালার কিছু মাসের শিশু ছিল যখন আমাকে দিয়েছিলেন আপনি। আমি একে লালন পালন করেছি, আমার সামনে বড় হয়েছে। তাহলে ও জাদুই নীলনগরের রাজকুমারী কিভাবে হতে পারে? জাদুই নীলনগর একটি খুব সুন্দর রাজ্য। অনেক জ্ঞানী সাধুরা তপস্যা করার জন্য ওই রাজ্যে যায়। জাদুই নীলনগর পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা, সেটা অন্য দুনিয়ায় আছে। বহু বছর আগে আমি জাদুই নীলনগরে তপস্যা করতে গেছিলাম, কিন্তু নীলনগরের রাজকুমারী আমার তপস্যা ভঙ্গ করে দিয়েছিল। তখন আমি খুব ক্রোধিত হয়ে গেছিলাম, সেই জন্য আমি তাকে অভিশাপ দিই। অভিশাপের ফলে রাজকুমারী পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়। এটা দেখে নীলনগরের রাজা খুবই কষ্ট পায় এবং আমার কাছে ক্ষমা চায়। এটা দেখে আমার দয়া হয়। তখন আমি তাকে বলি ওনার পুত্রী মানুষরূপে পৃথিবীলোকে খুব গরিব ঘরে জন্মগ্রহণ করবে। দুর্ভাগ্যবশত রাজকুমারী যখন 1 বছরের হলো তখন তার মা পরলোক গমন করলো। তখন আমি তাকে এনে আপনাকে দান করি। যখন মণিমালার 20 বছর বয়স হলো তখন ওর পুনর্জন্মের সব কথা মনে পড়ে গেল। রাজকুমারী মণিমালা ওই জাদুই নীলনগরেরই রাজকুমারী। এটা তার দ্বিতীয় জন্ম। আর নীলনগরে তার মাতা ও পিতার সাথে তখনই দেখা করতে যেতে পারবে যখন কোনো মানব, যে কিনা নিজের চোখে ওই নীলনগরীকে দেখেছে, সে রাজকুমারীকে বিবাহ না করা পর্যন্ত নীলনগরের জাদুই শক্তি রাজকুমারীর ভিতর আসবে না। আর যখনই সে বিবাহ করবে রাজকুমারীর ভিতরে ওই জাদুই শক্তি চলে আসবে আর সে খুব সহজেই সেই দুনিয়ায় যেতে পারবে। এটা বলেই সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং রাজা প্রতাপ রাজকুমারীর বিয়ে খুব সরলভাবেই রূপচন্দ্রের সাথে সম্পূর্ণ করে আর দুঃখের সঙ্গে রাজকুমারী মণিমালাকে বলে ওঠে, এখন তো তোমার পুনর্জন্মের সব কথাই মনে পড়ে গেছে রাজকুমারী। তাহলে কি তুমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাবে? না না পিতাশ্রী, আমি শুধু কিছু সময়ের জন্যই জাদুই নীলনগরে যাব নিজের মাতা পিতার সঙ্গে দেখা করতে। তারা অনেক বছর ধরে যে আমার অপেক্ষা করছে, তারপর এখানে চলে আসব এবং এসে নিজের স্বামী রূপচন্দ্রের সাথেই থাকব। এটা বলেই রাজকুমারী মণিমালা রং বেরঙের আলোর সাথে অদৃশ্য হয়ে যায় এবং কিছু সময় পরেই সে পৃথিবীতে ফিরে আসে আর নিজের স্বামী রূপচন্দ্রের সাথে খুশি খুশি থাকতে শুরু করে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।